সোজা ভাষায় সে হচ্ছে সাহায্যকারী, সে আরেকজনকে কমপ্লিট করতে সাহায্য করে বা আরেকজনের কাজকে অগমেন্ট করতে সাহায্য করে, সম্পূরক হিসেবে কাজ করে। কমপ্লিমেন্ট মানে তো মানে সম্পূরক সম্ভবত বাংলাটা। তো আরেকজনের কাজকে অগমেন্ট করে, সাহায্য করে। যেমন ইমিউনোগ্লোবুলিন, আমরা একটু আগে যে উদাহরণ দিলাম, ইমিউনোগ্লোবুলিনের সাথে কমপ্লিমেন্ট বাইন্ড করে, তাহলে ওটা তো সাহায্য হলো না, ইমিউনোগ্লোবুলিনের কাজকে সে বাড়ায় দিল। অ্যাপ্রক্সিমেটলি 20টা প্রোটিন নিয়ে কমপ্লিমেন্ট তৈরি হয়, মানে কমপ্লিমেন্ট যে কমপ্লেক্স গুলো নর্মালি আমাদের থাকে সেরামে। আমি কি বলছিলাম, এরা ইনঅ্যাক্টিভ থাকে, কমপ্লিমেন্ট আর অগমেন্ট করে তার ফাংশনকে। এবং এরা ইনেট ইমিউনিটির কম্পোনেন্ট। আপনারা যখন প্রথম ক্লাস যদি করে থাকেন, তাহলে আমরা বলেছিলাম যে ইনেট ইমিউনিটির মধ্যে কি আছে: হিউমারাল ইমিউনিটি, সেলুলার ইমিউনিটি। সেলুলার ইমিউনিটি মানে ম্যাক্রোফেজ, মেসোকিউলার সেল, ডেনড্রাইটিক সেল, এগুলো। সাথে হিউমারালের মধ্যে বলছিলাম কমপ্লিমেন্ট। কিন্তু কমপ্লিমেন্টের পুরোটা কিন্তু আবার আসলে ইনেট ইমিউনিটির পার্ট না, সেটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ। সিনথেসাইজ বাই লিভার, জানি আমরা সবাই, লিভার জুড়ে। এদের কাজ কি? সেল লাইসিস করা। এই তিনটাই মেইনলি ওর কাজ। এই যে অ্যানাফাইলাটক্সিন হিসেবে কাজ করা, ইনফ্লামেশনে কেমোটক্সিসে কাজ করা, মানে ইনফ্লামেশন এক কথা, ইনফ্লামেশনে কাজ করা, সেল ধ্বংস করা, অপসনাইজেশন করা। মানে মোটা দাগে ওর কাজ এই তিনটে, আর কিছুই বলা লাগবে না। কেমনে এবার সেটা আমরা পরে দেখাইতেছি। তারা কি প্রোএনজাইম বলেছিলাম, এটা প্রোএনজাইম মানে তারা অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ। তারা ক্লিভড হওয়া লাগে অ্যাক্টিভ হওয়ার জন্য। হ্যাঁ, তাদের ব্রেকডাউন হওয়া লাগে অ্যাক্টিভ হইতে হলে, তারা প্রোএনজাইম। তাহলে পাথওয়ে অ্যাক্টিভেশন কটা? ক্লাসিক্যাল, অল্টারনেটিভ আর ইলেকট্রিক পাথওয়ে। সেন্ট্রাল মলিকুল কি? C3b। বডিতে আমাদের সবচেয়ে বেশি থাকে হচ্ছে কমপ্লিমেন্ট থ্রি। কমপ্লিমেন্ট যেগুলো আছে তার মধ্যে বেশি হচ্ছে সবচেয়ে, মানে সেরামে কমপ্লিমেন্ট থ্রি। তাহলে তিনটা পাথওয়ে আমরা এখন দেখবো কিভাবে অ্যাক্টিভ হয়। এই ফিগারটা আপনাদের মোটামুটি অলমোস্ট, যদি বেঁচে থাকেন আর কি, তাহলে এই ফিগারটা মাথায় রাখতে হবে। মানে বেঁচে না থাকলে সেই হিসাবে আলাদা। মানে কিছু ফিগার থাকে যেগুলো আসলে মেডিকেল লাইফে আসছেন, মানে এই ফিগার গুলো আপনার মাথায় রাখতে হবে। যেমন এটা একটা, আর একটা ফিগার হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজমে পাথওয়ে প্যাথোলজি, রবিনসের যে ওই যে সেই প্রোস্টাগ্ল্যান্ডিন কিভাবে তৈরি হয়, কোনটার কি ফাংশন, এই ফিগার একটা। সাইক্লোথিকনেস পাথওয়ের একটা ফিগার, ওইটাই প্রোস্টাগ্ল্যান্ডিন, মানে ওই ছবিতেই আছে। এগুলি হচ্ছে আপনার, মানে নিজেকে ভুলতে পারি তোমাকে যাবে না ভালো টাইপের জিনিস আর কি। এটা একটা সেরকম জিনিস। তো ক্লাসিক পাথওয়েটা কি? এন্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, হ্যাঁ, এটা আমরা জানি। তাহলে একটা এন্টিজেন ঢুকছে, অ্যান্টিবডি আছে, বাইন্ড করছে, এখন এর সাথে কমপ্লিমেন্ট বাইন্ড করবে। আমরা বললাম না যে ব্লাডে সবসময় অ্যান্টিজেন অ্যান্টিবডি থাকে, কমপ্লিমেন্ট থাকে কেন, অ্যাক্টিভ হয় না, এই কারণেই। আগে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে হবে, তারপর অ্যান্টিবডি কমপ্লিমেন্ট বাইন্ডিং সাইট খুলে যাবে, তখন সেখানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভ হবে। C1 কিভাবে অ্যাক্টিভ হয় এটা আমরা বলেছি, দুইটা বা তার বেশি যদি হয়। এটার আমরা আগাই, মানে বেশি কথা বলবো না। এই যে আমি বললাম যে কমপ্লিমেন্টের পুরোটা কিন্তু ইনেট ইমিউনিটির পার্ট না, কিছুটা আছে অ্যাকোয়ার্ড ইমিউনিটির পার্ট। সেটা কোনটা? এই তিনটার মধ্যে কোনটা বলেন? আমার ক্লাস এতদিন ধরে করছেন, এটা স্যার পড়া উচিত। ক্লাসিক্যাল পাথওয়ে। ক্লাসিক্যাল পাথওয়ে, যাই হোক, কংগ্রেচুলেশন, আপনাকে আপনি পারছেন। ক্লাসিক্যাল পাথওয়ে কেন? অন্য একজন একটু বলেন, অন্য একজন, যে ক্লাসিক্যাল পাথওয়েটা কেন। আমি বলতেছি এটা ইনেটের পার্ট না, আসলে এটার সাথে অ্যাডাপটিভের সম্পর্ক আছে। ওই যে আপনার IgM অথবা IgG হ্যাঁ, অ্যাক্টিভেট করতে ইমিউনোগ্লোবিন দেয় ওই ল্যাকটেজ, জন্য। ঠিক আছে, আপনি বলেছেন। এটাই বলতেছি যে আপনার কনসেপ্ট ডেভেলপ করতে হবে ঠিক মতো, মানে এমন না যে খালি আমি পড়ায় গেলাম। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড হইলো, কমপ্লিমেন্ট এসে C1 এসে ইমিউনোগ্লোবিন এম এর সাথে বাইন্ড করলো, আরো এসে বাইন্ড করলো। কমপ্লিমেন্ট আসলে C1 ইনহিবিট হয়ে থাকে, C1 এর সাথে ইনহিবিটর লাগানো থাকে, ধরলাম এটা ইনহিবিটর। এই যে নৌকার মতো রাখছে, এটা ইনহিবিটর, ইনহিবিটর দিয়ে লাগানো থাকে, সেটা আমরা পরে একটু বলবো, আশা করা যায়। তো যখন সেই এরকম কয়েকটা কমপ্লিমেন্ট একসাথে আসে, ইনহিবিটরটা খুলে পড়ে যায়, তখন কমপ্লিমেন্ট অ্যাক্টিভ হয়ে যায়। কমপ্লিমেন্ট যখন C1 অ্যাক্টিভ হয়, C1 এর মানে ক্ষমতা আছে C4 এবং C2 কে ব্রেকডাউন করার। C4 এবং C2 কে ব্রেকডাউন, আমরা বললাম কি এদের ব্রেকডাউন হইতেই হয় ন্যাচারালি। তাহলে C2 ব্রেকডাউন হয়ে যাবে C2A আর C2B। এ চলে যাবে ব্লাডে, ডিফিউজ হয়ে যাবে, বি থেকে যাবে। এ চলে যাবে, বি থেকে যাবে। তাহলে থাকলো কি? C4b আর 2b। C1 C2 কে 4 কে ভেঙে করলো C2A 2b, 4A 4b। তাহলে
4A 4B, এই সরি 4B আর 2B থেকে গেল, এই জিনিসটার নাম হচ্ছে C3 কনভার্টেন্স। মানে C4B আর 2B এরা আবার C3 কে ব্রেক ডাউন করতে পারে, যেটা আমাদের মেইন কম্পোনেন্ট। C3 কে ব্রেক ডাউন করে সে তৈরি করে কি C3A C3B। C3A তার কাজ করতে যাবে, বি এর কাজ আমরা জানি মনে হয় নিশ্চয়ই, অ্যানাফিল্যাক্সিস, যাক পরে আমরা বলতেছি। তো C3A চলে গেল, C3B থাকলো। তাহলে C4B 2Bর সাথে যোগ হলো কি C3B। C4B 2B 3B, এটা আবার C5 কনভার্টেন্স, C5 কে কনভার্ট করতে পারে। C5 কে কনভার্ট করলে এদের এখন আলাপ শেষ, নতুন করে আলাপ শুরু। C5A C5B হলো, C5B থেকে গেল, সাথে 6 7 যুক্ত হলো, সাথে 8 যুক্ত হলো, সর্বশেষে 9 আলাদাভাবে যুক্ত হয়। তখন এটাকে আমরা বলি মেমব্রেনের একটা কমপ্লেক্স। এই 9টা ড্রিল মেশিনের মতো কাজ করে। ড্রিল মেশিন যেমন ফুটা করে, এই 9টা হচ্ছে এরকম সেলের মধ্যে ফুটা করে। সেলের মধ্যে ফুটা করলে সেলের জিনিস সব বেরোয়, লাইসেন্স হয়ে যায়। এই হলো কমপ্লিমেন্ট পথে, মোটামুটি সবই বুঝছি। এখন আসি আমরা লেকটিনটা বলে নেই, যেহেতু এই পাশে আছে। লেকটিন হচ্ছে ম্যানোজ বাইন্ডিং লেকটিন, এটাই মেইনলি, আরো আছে কিছু কিন্তু মেইন আমাদের আলাপ হচ্ছে ম্যানোজ বা মান্নান বাইন্ডিং লেকটিন। হ্যাঁ, ম্যানোজ বাইন্ডিং লেকটিন কি? ম্যানোজ যেটা, এটা সুগার মলিকুল, এটা থাকে হচ্ছে বিভিন্ন মাইক্রো অর্গানিজমের সারফেস। তাহলে একটা মাইক্রো অর্গানিজম ঢুকলো আমার, ঢুকলে তার সারফেসে আছে ম্যানোজ, সেটার সাথে আমার ব্লাডে বা সেরামে আছে ম্যানোজ বাইন্ডিং লেকটিন। তাহলে এটা কোথায় থাকে? সেরামে, ম্যানোজ বাইন্ডিং লেকটিন বা ব্লাডে। তাহলে ম্যানোজ বাইন্ডিং লেকটিন বাইন্ড করলো ম্যানোজের সাথে, ম্যানোজ বাইন্ডিং লেকটিন তাহলে এটা রিসেপ্টরের মতো, সেটা যখন বাইন্ড করবে তাদের আবার প্রোটিয়েজ অ্যাক্টিভিটি আছে। আরো একটা জিনিস আছে MASPর সাথে বাইন্ড করে, সেটা আর বললাম না, জটিল জিনিস বলে লাভ নাই। যার আগ্রহ আছে তার জন্য আমি ছবি দিয়ে রাখছি, পর দেখে নেই। তো সে আবার এই C2 আর 4 কে প্রোটিয়েজ ব্রেক ডাউন করতে পারে। তারপর কি, তারপর একই ঘটনা, আগের ঘটনা, তাহলে এটা বাদ। এখন আসি অল্টারনেটিভ পাথওয়ে, এটা নিয়ে একটু বলা যেতে পারে। সেটা হচ্ছে, এই যে আমরা ফিগারটা দেখতেছি, এটা আসলে কমপ্লিট ফিগার না। জিনিসটা আসলে এত সহজে ঘটনা, এটা অনেক জটিল ঘটনা আছে, কিন্তু আমরা সেই জটিল ঘটনার দিকে যাব না। তো এটাই আমরা মনে রাখি, জাস্ট মাইক্রোবিয়াল সারফেস, এই যেখানে যে লেখা আছে, মাইক্রোবিয়াল সারফেসে আমাদের এন্ডোটক্সিন বা ভাইরাল এনভেলপ বা ফাঙ্গাল সেল ওয়াল, এগুলোর সাথে আমাদের C3 প্রোটিন লেগে যায়, C3B। এইটাকে জাস্ট আমরা দেখি, এই যে C3H2 থেকে আসলো আসলে। C3 প্রোটিনটা আমাদের শরীরে নর্মালি, ন্যাচারালি হাইড্রোলাইসিস হতে থাকে। হাইড্রোলাইসিস হয়ে তৈরি হয় C3, এই সেই হাইড্রোলাইসিসের পানি H2, এটা ন্যাচারালি হয়। এর সাথে বাইন্ড করে বি প্রোটিন। বি যখন বাইন্ড করে তখন বিটা সাসেপ্টিবল হয় ডি দিয়ে ক্লিভেজ হওয়ার, মানে ডি তখন তাকে মানে ভেঙে ফেলে। ভেঙে ফেললে দেখা তো কি তৈরি হয়, C3H2O, BA আর BB, BA চলে যাবে, থাকবে BB। তাহলে C3H2BB, এই জিনিসটা হচ্ছে C3 কনভার্টেন্স। দেখেন এখানে কিন্তু ছবিতে দেখেন লেখা আছে C3H2O+B, তারপর আসছে C3BBB। এই জিনিসটা আসলে ঠিক নাই, মানে কয়েকটা স্টেপ বাদ দিয়ে গেছে। সেটা যদি জানতে চান তাহলে বলবো, না হলে বলবো না। স্টেপটা আসলে কি বলবো, দুটো স্টেপ বাদ দিয়ে গেছে, না হলে এটা জাস্ট মাথায় নিয়ে নিয়ে হয়ে গেল, সমস্যা নেই। জানতে চান ভিতর মানে কিভাবে হয়েছে? জি স্যার বলেন। আচ্ছা, সেটা হচ্ছে যে ছবিটা আঁকলাম, ধরেন C3 স্পন্টানিয়াসলি ব্রেক ডাউন হয়েছে, হাইড্রোলাইসিস হয়ে, তাহলে তৈরি হয়েছে কি C3H2O, সাথে বাইন্ড করছে কি বি, বি বাইন্ড করলো, করলে কি হবে C3H2O+B। বি কে ব্রেক ডাউন করবে ডি, এই যে এখানে ছবিতে আছে এটা, ডি ব্রেক ডাউন করলে কি হবে BA আর BB। তাহলে C3H2 এর সাথে এই যে পাশে দেখেন, বাম পাশে, স্ক্রিনের বাম পাশে দেখেন যেখানে আমি রেখেছি, এই জিনিসটা তৈরি হবে C3H2 আর BB। এ আবার C3 কনভার্টেন্স, C3 কে ভেঙে করবে কি C3A C3B। এই যে C3B চলে আসলো, এই C3Bর সাথে বাইন্ড করবে বি, তখন আবার ডি এসে ভাঙিয়ে করবে BA BB, তখন তৈরি হবে C3B BB। এই C3B BB, এই যেটা, মানে এই স্টেপ দুটো বাদ দিয়ে দিচ্ছে আর কি। তাহলে বুঝা গেল C3B BB। তো
এটাই মূল কথা মনে রাখবেন যে C3b হচ্ছে এখানে কনভার্টেজ, C3 কনভার্টেজ। সে আবার C3 কে ব্রেকডাউন করবে, এই ভদ্রলোক আবার C3 কে ব্রেকডাউন করবে, পরে আর একটা C3b তৈরি করবে, C3 আর C3b, তাহলে তৈরি হবে C3b C3b, এ আবার C5 কনভার্টেজ, তারপর যা আছে তাই। এখন এখানে একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে যায়, এই যে আমাদের কন্টিনিউয়াসলি C3 তৈরি হতেছে, তার মানে C3 আর C3b, এই যে কন্টিনিউয়াসলি তৈরি হতেছে না, C3 আর C3b কন্টিনিউয়াসলি আমাদের স্পন্টানিয়াসলি তৈরি হয়। এই C3b যদি স্পন্টানিয়াসলি তৈরি হতেছে, C3b ব্লাডে বেঁচে থাকে 60 মাইক্রোসেকেন্ডের মতো, 60 মাইক্রোসেকেন্ড, মানে খুবই কম সময়। যদি না, ইফ, এখানে একটা ইফ আছে, যদি না এই সময়ের মধ্যে সে কোনো মাইক্রোবিয়াল সারফেসের দেখা পায় যেখানে অ্যামাইনো অ্যাসিড অথবা হাইড্রোক্সিল গ্রুপ আছে, অ্যামাইনো অ্যাসিড বা হাইড্রোক্সিল গ্রুপ আছে, তার মানে C3b যদি এই যে তৈরি হতেছে, সে যদি কোনো একটা অ্যামাইনো নাই, আসলে ব্যাকটেরিয়াল সারফেস বা বিভিন্ন মাইক্রোবিয়াল সারফেসে আসলে অ্যামাইনো অ্যাসিড হাইড্রোক্সিল গ্রুপ থাকেই, তার মানে ওই কাছাকাছি যদি কোনো C3b থাকে সে ওখানে বসে পড়ে যায়। এই যে ব্যাখ্যাটা দিলাম অল্টারনেটিভ পাথওয়ে, এটাকে আর একটু সিম্পলিফাইড করছে সেই আমেরিকান রাইটার লরেন্স সম্প্রাক, উনি এইভাবে ছবিটা এঁকেছে। যদি আপনাদের সুবিধা হয় ছবিটা দেখতে পারেন, এই যেটা ওনার বক্তব্য হচ্ছে C3 স্পন্টানিয়াস ক্লিভেজ হইতেছে সবসময়, 3 আর 3b বাতে 60 মাইক্রোসেকেন্ড, এর মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়াল সারফেস পেয়ে যায়, অ্যামাইনো গ্রুপ বা হাইড্রোক্সিল গ্রুপ, তার সাথে সে বাইন্ড করলে তখন তার সাথে বাইন্ড করে কি বি, বললাম কি বি যখন বাইন্ড করে তখন সে সাসেপ্টিবল হয় ডি দ্বারা, ক্লিভেজ হয় ডি, তখন এই বি কে ভেঙে এই যে বি এ আর বিবি তৈরি করে, C3b বিবি। C3b বিবি আবার কি করে, সে আবার নতুন C3, সে হলো C3 কনভার্টার, সে আবার নতুন নতুন C3 কে ভেঙে C3 আর C3b করে, তাহলে তার আরেকটা C3b তৈরি হলো, তখন তৈরি হলো C3b বিবি C3b, তাহলে সে আবার নতুন C3b কে ই করে, এইভাবে করতে করতে একটা সাইকেল তৈরি হয়, এবার আলটিমেটলি তৈরি হয় C5b6 7 8 9। এই হলো বক্তব্য। কারো যদি একান্ত শর্টকাটে অনেক, এই যে আমি যেসব